নমস্কার গৌরবদা, তানভীর ভাই এবং সমগ্র প্রেতকথার টিম এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা জ্ঞাপন করে আমি সুকান্ত মাইতি পূর্ব মেদিনীপুর এগরা থেকে আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। তবে ঘটনায় যাওয়ার আগে আমি গৌরবদাকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। 534 নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনাটি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আপনার কণ্ঠে লালকুঠি যেন জীবন্ত হয়ে উঠেছিল, যেন একটি অডিও সিনেমা শুনছিলাম। আশা করি এই ঘটনাটিও শ্রোতা বন্ধুদের পছন্দ হবে। ঘটনা কি, কোথা থেকে পেয়েছি, সেসব কথা না হয় ঘটনার শেষে বলবো। আর ঘটনার প্রবাহ নষ্ট না করে চলো পুনরায় হারিয়ে যাই ঘটনার পাহাড় চূড়ার অন্ধকার রহস্যে। হিমালয়ের কোলে নেপালের উত্তরে তিব্বতের পাদদেশে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম মান্দুলং। গ্রামটা যেন পৃথিবীর মানচিত্রের এক ভুলে যাওয়া বিন্দু, যেখানে শীতকাল সবচেয়ে দীর্ঘ আর তীব্র। বছরের অধিকাংশ সময় উপত্যকাগুলি থাকে বরফে ঢাকা, গাছের ডালে জমে থাকে সাদা চাদরের মতো তুষার। ঠান্ডার সঙ্গে লড়াই করতে করতে মানুষজনের মুখে সবসময় ক্লান্তির রেখা প্রখর। তবুও এই নিস্তব্ধ ঠান্ডাই তাদের জীবন। এখানে পৌঁছতে হলে প্রথমে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে একদিনের খাড়া পাহাড়ি রাস্তা পেরিয়ে বাসে করে পৌঁছতে হয় এক নির্জন জনপদে। সেখান থেকে আর কোনো যানবাহনের সাহায্য পাওয়া যায় না। এরপর শুরু হয় প্রকৃত পরীক্ষা। 3 দিনের খাড়া ট্রেইল ধরে হেঁটে চলা পথ, বরফে ঢাকা সেই পথ, বাতাসের হিমেল দংশন আর চারপাশে ঝরে পড়া পাইন পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত নিস্তব্ধতা। সব মিলিয়ে পথিকের মনে জন্ম নেয় অজানা আশঙ্কা। মনে হয় যেন প্রতিটি বাঁকেই কেউ অদৃশ্য চোখ মেলে তাকিয়ে আছে। পথের শেষে যে গ্রামটিতে পৌঁছানো যায় তা আকারে ছোট, কিন্তু ইতিহাসে ভারী। মানুষজন সরল, তারা নিজেদের কাছে ব্যস্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মনে এক ধরনের অদ্ভুত ভয় দীর্ঘদিন বাসা বেঁধে আছে। সন্ধ্যার পর গ্রামের চত্বরে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা কিছু অদ্ভুত লোককথার আসর বসে, আর সেই সব লোককথার কেন্দ্রে থাকে একটি নাম, থাংচেন লিং গোম্পা। গ্রামের উত্তর পূর্ব প্রান্তে একটি নির্জন চূড়ার মাথায় দাঁড়িয়ে আছে সেই বৌদ্ধ বন। দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁতে চাওয়া পাথরের উপর খোদাই করা কোনো প্রাচীন স্থাপত্য। চারিদিকে ঘিরে রয়েছে ঘন পাইন বন আর পাথুরে পাহাড়ের কাজ। মেঘেরা প্রায় এতটা নিচে নেমে আসে যে মঠটাকে ঢেকে ফেলে। লোকমুখে প্রচলিত আছে ওখানে শুধু প্রার্থনা হয় না, অন্য কিছু ঘটে। কারো কারো দাবি, গভীর রাতের অন্ধকারে তারা দূর থেকে অদ্ভুত আলো জ্বলতে দেখেছে চূড়াটায়। আবার কেউ বলে ঘণ্টার ধ্বনির মতো শব্দ ভেসে আসে। অনেকেই কানে শুনেছে অজানা তিব্বতীয় ভাষার মন্ত্রোচ্চারণ, যার অর্থ বোঝা যায় না, কিন্তু হৃদয়ের ভিতরে অকারণেই ভয় জাগিয়ে তোলে। বরং গ্রামের প্রবীণরা এটাকে এক ধরনের নিষিদ্ধ স্থান হিসেবে গণ্য করে। তারা বিশ্বাস করে অতি প্রয়োজন ছাড়া সেখানে যাওয়া মানে নিজের জীবনে অশান্তি ডেকে আনা। বরফ ঢাকা চূড়ার উপর দাঁড়ানো সে গোম্পা যেন প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, সে উপত্যকার আকাশ যতই স্বচ্ছ হোক না কেন, কোথাও একটা ঘনীভূত অন্ধকার এখনো অটল হয়ে আছে। আর সেই অন্ধকারকেই তারা বলে থাংচেন লিং এর ছায়া। দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেছে। সালটা 1990, গরমের সময়। হঠাৎই এত বছর পর সবকিছু বদলাতে শুরু করে। পাহাড়ি গ্রাম মান্দুলং এর দীর্ঘ খরার কবলে টানা 3 মাস বৃষ্টির দেখা মেলেনি। পশুরা হাহাকার করছিল তৃষ্ণায়। মানুষ তখন ব্যস্ত ছিল টিকে থাকার লড়াইয়ে। কোনো উৎসব নেই, কোনো আনন্দ নেই, শুধু শুকনো পাথুরে মাটি আর উদ্বিগ্ন চোখ। কিন্তু শুধুমাত্র খরাই তাদের ভয়ের কারণ ছিল না। আসল ভয় শুরু হলো এক অদ্ভুত অসুখ নিয়ে। প্রথমে কয়েকটা গবাদি পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাদের শরীর কাঁপছিল, চোখে অদ্ভুত আতঙ্ক, যেন তারা অদৃশ্য কিছু দেখছে। কয়েক ঘন্টার মধ্যেই তারা অদ্ভুতভাবে মারা যায়। সবাই ভেবেছিল খরার কারণে রোগ হয়েছে, কিন্তু না। এরপর এক কিশোর অসুস্থ হলো। অকস্মাৎ জ্বর, অস্থিরতা, তারপর মাঝরাতে ভয়ঙ্কর চিৎকার করতে করতে মৃত্যু। এ ঠিক সপ্তাহখানেক পর এক তরুণী মারা গেল, একই উপসর্গ।
সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের দেহ। প্রত্যেক মৃতদেহের গলায় দেখা গেল একটি কালচে চিহ্ন। চিহ্নগুলো মানুষের আঙুলের দাগের মতো হলেও একটু বড়, মোটা এবং গভীর। মান্দুলং গ্রাম আতঙ্কে ডুবে যায়। সেই ভয়ঙ্কর সমস্যার সমাধানের জন্য এক রাতে গ্রামে মিটিং বসলে ভিড়ের মাঝখান থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসেন আর বলেন, আমি এই দাগ আগে দেখেছি, আজ থেকে প্রায় 40 বছর আগে। শব্দগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। যে প্রজন্ম তখন শিশু ছিল তারা এখন জোয়ান। কথাগুলো শুনে তারা শিউরে ওঠে। আর নতুন প্রজন্ম হতবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন দাগ? কিসের কথা বলছেন হুজুর বাবা? বৃদ্ধ চুপ করে থাকে, চোখে ভয়, ঠোঁটে নীরবতা। বৃদ্ধের বিশ্বাস নিষিদ্ধ চূড়া আবার জীবন্ত হয়ে উঠেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত নামতেই দরজা জানলা বন্ধ হয়ে যেত। দিন যত এগোতে থাকে মৃতের সংখ্যা তত বাড়তে থাকে। প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হচ্ছিল। রোগের লক্ষণ একই, প্রথমে জ্বর, তারপর বিভ্রম, আর মৃত্যুর আগে উন্মত্ত চিৎকার। সে চিৎকার গ্রামকে কাঁপিয়ে তুলছিল। মনে হতো অসুস্থ মানুষটা শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে। হয়তো সভ্য সমাজে কি কোনো ভাইরাস বা যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করলেও নিরীহ গ্রামবাসীদের কাছে তা ছিল দীর্ঘদিনের চাপা আতঙ্ক এবং মঠের অভিশাপ। মৃতদেহগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, কারণ কেউ মাটি দিতে সাহস করছিল না। জ্বালানোর সময় লোকেরা ধোঁয়ার ভিতর অদ্ভুত ছায়া নড়তে দেখেছে। গ্রাম প্রধান তখন রোগগ্রস্ত বৃদ্ধ, চোখে ঠিক মতো দেখতে পান না। এক রাতে তিনি গোপনে গ্রামের কয়েকজন মানুষকে ডেকে কাঁপা কাঁপা গলায় বললেন, 40 বছর আগে আগুনে হয়তো সব শেষ হয়নি। আমরা ভেবেছিলাম শেষ হয়েছে, কিন্তু না, শয়তানটা আবার জেগে উঠেছে। সবাই চমকে ওঠে। তাদের মধ্যে কয়েকজন যুবকও ছিল যারা এতদিন থাংচিং লিং এর গল্পকে শুধু দাদু ঠাকুমার কল্পকাহিনী হিসেবে দেখত। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল দিন কয়েক পর এক সন্ধ্যায়। সেদিন সারা গ্রাম সাক্ষী হয় সে গা ছমছমে দৃশ্যের। সবাই দেখে বেশ কয়েকটা আলোর বিন্দু থাংচিং লিং এর ধ্বংসাবশেষের আশেপাশে ঘোরাঘুরি করছে। খরা, অসুখ, মৃত্যু সবকিছু মিলে গ্রাম হয়ে উঠেছিল অভিশপ্ত এক জনপদ। মানুষরা প্রার্থনা করলেও তাদের খালি মনে হতো কারো দৃষ্টি তাদের উপর ভর করছে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেয়ালে ঠিক সেই সময় আরেক জায়গায় ভিন্ন একটা গল্প শুরু হচ্ছিল। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে লোক সংস্কৃতির গবেষক পেমা দর্জে সারাক্ষণ গ্রন্থাগারে বইয়ের মধ্যে ডুবে থাকা একজন ব্যক্তি। পাতলা শরীর, কিন্তু চোখে আগুনের মতো কৌতূহল। বিশেষ করে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের লোককথা, নিষিদ্ধ আচার আর পাহাড়ি অঞ্চলের হারিয়ে যাওয়া মিথ, এই নিয়েই তার গবেষণা। সহপাঠীরা প্রায়ই বলতো পেমা সবসময় ভূতের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু পেমা জানতো লোককথা শুধু গল্প নয়, মানুষের বিশ্বাসের ইতিহাসও। একদিন সে গবেষণার সূত্রে নেপালের উত্তরে কাঠমান্ডু থেকে প্রায় 70 মাইল দূরে একটি পুরনো বৌদ্ধ মঠে গিয়েছিল। মঠটা নিরিবিলি, প্রায় জনশূন্য। সেখানকার এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে পেমা শুনেছিল কিছু পুরনো প্রার্থনার কথা। সেখানকার গ্রন্থাগারে পুঁথিপত্র নড়াচড়া করে হঠাৎ করে অদ্ভুতভাবে বাতাসে উড়ে এসে পেমার গায়ে পড়ল একটি আধপোড়া নথি। প্রথমে ভেবেছিল সেটা কোনো ভিক্ষুর পুরনো খাতা, কিন্তু কাগজটা হাতে নিতেই পেমার চোখ আটকে গেল অদ্ভুত আঁকা বাঁকা তন্ত্রচিত্রে। তাতে মণ্ডলের মতো ছবি, কিছু গূঢ় প্রতীক, আর মাঝখানে লেখা থাংচিং লিং। এখানে বলে রাখি, মণ্ডল মানে বৌদ্ধ ধর্ম অনুযায়ী তন্ত্রচক্র বা তন্ত্রযন্ত্র আকার পদ্ধতি, যার ভিতরে বসে সাধক বৌদ্ধ তন্ত্র সাধনা করে। যাই হোক, ঘটনায় ফিরি। পেমা আগে কখনো এই নাম শোনেন। কৌতূহলী হয়ে নথিটা উল্টে পাল্টে দেখতেই ভিতর থেকে বেরোলো কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা, যেখানে আঁকা ছিল আরো একটি অদ্ভুত মণ্ডল, যার মাঝখানে আঁকা অর্ধেক মানুষের আর অর্ধেক মহিষের মুখ। ছবির পাশে হিজিবিজি হাতে লেখা কয়েকটা লাইন, যখন শেষ প্রদীপ নিভে যাবে, ছায়ারা বেরিয়ে আসবে, চক্র সম্পূর্ণ হবে 40তম বৃষ্যে।
পেমা দীর্ঘক্ষণ বসে থাকে। মাথার ভিতর ঘুরছিল একটাই প্রশ্ন, 40তম গ্রীষ্ম মানে কোন বছর? সে তাড়াতাড়ি হিসেব করল। নথি অনুযায়ী থাংচেং লিং গোম্পা পুড়ে গিয়েছিল 1950 সালে। তাহলে 40তম গ্রীষ্ম মানে 1990 সাল, মানে সেই বছর। উত্তেজনায় পেমার শরীর শিউরে ওঠে। কি আশ্চর্য মিল! যদি সত্যি কোনো ভয়ঙ্কর তন্ত্র চর্চা 1950 সালে ওই মঠে হয়ে থাকে, তবে কি তার পুনরাবৃত্তি এখন ঘটছে? নথির শেষ পাতায় একটি নাম লেখা ছিল, জাংচুব রিনপোচে, একজন বৌদ্ধ সন্ন্যাসী। কিন্তু এত অদ্ভুত তন্ত্র চিহ্ন কেন? নামটার চারপাশে কয়েকটি অস্বাভাবিক দাগ। সে বুঝতে পারে এটা কেবল কোনো গবেষণার উপাদান নয়, এর ভিতরে হয়তো লুকিয়ে আছে কোনো অন্ধকার ইতিহাস। রাতে কাঠমান্ডুর নিজের কক্ষে ফিরে আসার পরেও পেমা ঘুমোতে পারছিল না। মনের ভিতর বারবার ভেসে আসছিল মন্ডলের ছবি আর সেই লাইনটা, চক্র সম্পূর্ণ হবে 40তম দিনে। জানলার বাইরে পাহাড়ি বাতাস হু হু করে বইছে। তার ভিতরের গবেষক সত্তা তখনও দ্বিধায়। একদিকে ভয়, যদি সত্যি এসবের পিছনে কোনো অভিশাপ থাকে, অন্যদিকে প্রবল আকর্ষণ। এমন ইতিহাস যদি সত্যি থেকে থাকে, তবে তা আবিষ্কার করার একটা অসাধারণ সুযোগ এসেছে। অবশেষে পেমা সিদ্ধান্ত নিল থাংচিং লিং এর খোঁজ করবে। সেখানে কি ঘটেছিল, কেনই বা এতদিন পর নথি তার হাতে এসে পড়ল। এই রহস্য উন্মোচন না করলে তার কৌতূহল কখনো শান্ত হবে না। পেমা আবারও সেই মঠে যায়। সেখানে সে পুরা নথিটা পেয়েছিল। মঠের কিছু প্রবীণ সন্ন্যাসীদের কাছ থেকে পেমা জানতে পারে, থাংচেং লিং নাকি উত্তর তিব্বতের পাদদেশে মান্দুলং নামে কোনো এক গ্রামের পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত। তবে মান্দুলং গ্রাম উত্তরে ঠিক কোথায় তা জানে না। পেমা ফিরে এসে রাতে ম্যাপ খুলে সম্ভাব্য অবস্থান খুঁজে নেয়। সঠিক কিনা জানে না, তবে আন্দাজ করে মান্দুলং গ্রাম এর আশেপাশেই হবে। পাহাড়ি পাথরের পথ, তবু তার চোখে তখন কেবল একটাই দৃশ্য ভাসছিল, প্রদীপ আর 40তম গ্রীষ্ম। পেমা যাওয়ার পরিকল্পনা করে, তবে সে জানত না সেই যাত্রা গ্রামের অভিশপ্ত ইতিহাসের সঙ্গে মিশে তার সাথে কি হতে চলেছিল। মান্দুলং নামটা মানচিত্রে সহজে খুঁজলে মেলে না। কেবল পুরনো সরকারি রেকর্ড বা কোনো মলিন রেজিস্টারে তার অস্তিত্বের আভাস পাওয়া যায়। তিব্বতের পাদদেশে নেপালের উত্তর সীমান্তে লুকিয়ে থাকা এই গ্রামকে খুঁজতে গেলে কেবল সাহস আর ধৈর্যই নয়, বরং দৃঢ় মানসিকতার প্রয়োজন। যাত্রার আগে নিজের ব্যাগ গোছাতে বসে পেমা, যেন কোনো গবেষক নয়, এক অভিযাত্রী। ক্যামেরা, নোটবুক, রেকর্ডার সব গুছিয়ে নেয়। রওনা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তাকে থামিয়ে বলেছিলেন, লোককথা সবসময় শুধু গল্প নয় পেমা, কখনো কখনো তা বাস্তবের থেকেও বিপজ্জনক। মনে রেখো, যা করবে ভেবেচিন্তে সাবধানে করো। পেমা তখন হেসে উড়িয়ে দিয়েছিল। তার চোখে লোককথা মানুষের সংস্কৃতির প্রতিফলন মাত্র। সে ভেবেছিল, আমি গবেষক, কুসংস্কারের শিকার নেই। কিন্তু সে জানতো না, অচিরেই সেই হাসি তার গলায় আটকে যাবে। বাসযাত্রার শুরুতেই বদলে যায় পরিবেশ। কাঠমান্ডুর কোলাহল মিলিয়ে যেতে থাকে, আর জায়গা নেয় নিস্তব্ধ পাহাড়ি উপত্যকা। জানালা দিয়ে তাকালে দেখা যাচ্ছিল শৈলশ্রেণী যেন নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসে। পরদিন ভোরে যখন সে পাহাড়ি ট্রেইল বরাবর হাঁটা শুরু করলো, বাতাসে তখন এক অচেনা গন্ধ মিশে আছে। ভেজা মাটি, শ্যাওলা আর কোথাও কোথাও ধূপের মতো কটু গন্ধ। পায়ের নিচে পাথরের খটখট শব্দ। পথ কঠিন, কিন্তু পেমা বদ্ধপরিকর। নথির পাতা থেকে উঠে আসা ইতিহাস এখন ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে। মান্দুলং কেবল একটি গ্রাম নয়, বরং একটি অজানা দরজা, যার ভিতরে লুকিয়ে আছে 40 বছরের পুরনো ছায়া। আর সেই দরজার দিকেই ধীরে ধীরে এগোচ্ছিল পেমা তার চেয়ে। পেমা পথে ক্যাম্পিং করে রাত কাটায়। পায়ে পায়ে এগিয়ে 3 দিনের পথ পেরিয়ে যতক্ষণে মান্দুলং পৌঁছায়, ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পাহাড়ের আঁকা পাকা দুর্গম পথ হেঁটে পেমার শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে ভর করেছে এক অদ্ভুত উচ্চাকাঙ্ক্ষা। গ্রামটি ছিল ক্ষুদ্র, মাত্র 20-25টি কাঠের বাড়ি। প্রত্যেকটি ছাদে জমে আছে ঘন তুষারের আস্তরণ।
জানলাগুলো ছোট আর অন্ধকার। মনে হয় বাড়িগুলো মাঠের ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে। গ্রামে প্রবেশ করতে কয়েকজন শিশু কৌতূহলী চোখে তাকায়, কিন্তু তাদের মায়েরা দ্রুত তাদের টেনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আসলে অচেনা লোক দেখতে গ্রামের মানুষ মোটেও অভ্যস্ত নয়, তা পেমা তখন বুঝে যায়। গ্রামের মাঝখানে কাঠের তৈরি সামান্য ঘরটি ছিল প্রধানের বাড়ি। সেখানেই দাঁড়িয়েছিলেন তাসি নরবু, বছর 50-এর গ্রাম প্রধান। এখানে বলে রাখি, বৃদ্ধ গ্রাম প্রধানের হপ্তা দুয়েক আগে মৃত্যুর পর তাঁর ছেলে নতুন গ্রাম প্রধান। লম্বা চেহারা, চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ, যেন মানুষের ভিতরটা ভেদ করে দেখতে পারে। পেমা নিজের পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের নথি দেখালো। প্রথমে নরবুর চোখে স্পষ্ট অবিশ্বাস। এমন জায়গায় কেন এসেছ? পরে কাগজপত্র দেখে সে পেমার জন্য থাকার ব্যবস্থা করে এবং বলে, তুমি থাকতে পারো, তবে সাবধান থেকো। নরবুর কণ্ঠে ছিল শুষ্ক সতর্কতা, আতিথ্যের উষ্ণতা একেবারেই নয়। রাতে গ্রাম প্রধানের আপ্যায়নে গ্রামের কিছু মানুষের সঙ্গে বসে পেমা নৈশভোজ ছাড়ে। সাধারণ ভাত, শুকনো মাংস আর গরম স্যুপ। চারপাশে সবাই চাপা গলায় কথা বলছিল। পেমা তা লক্ষ্য করে। যেই সে থানচেং লিং নামটা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে পুরো ঘর নিস্তব্ধ। কেউ তার দিকে তাকাচ্ছে না, আবার কেউ চোখ সরিয়েও নিতে পারছে না। পেমা হালকা হেসে পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। মনে হচ্ছিল গ্রামের বাতাসই এই নামকে বহন করতে অস্বীকার করছে। আর কোনো কথা হলো না। রাতে নিজের থাকার ঘরে শুয়ে পেমা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাহাড় ডুবে আছে কালো অন্ধকারে, কিন্তু হঠাৎ করে সে দেখে দূরে অনেক উঁচুতে একটি ক্ষীণ আলোক রেখা। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো ভ্রমণকারীর মশাল, কিন্তু না, সে আলো অস্বাভাবিক শান্ত, অচল। এমন যেন কেউ পাহাড় চূড়ায় বসে নীরবে প্রার্থনা করছে। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে ওঠে। নথিতে লেখা লাইন মনে পড়ে যায়, যখন শেষ প্রদীপ নিভে যাবে, ছায়ারা বেরিয়ে আসবে। তাহলে কি এই আলোই সেই অভিশপ্ত প্রদীপ? পেমা চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আমি গবেষক, ভয় পাওয়া চলবে না। পরদিন ভোরে পেমা ঘুম ভাঙতেই দেখে দরজার সামনে একজন বৃদ্ধা। মুখে সময়ের ছাপ, চোখ লালচে, কিন্তু দৃষ্টিতে এক ধরনের কাঁপা কাঁপা তাড়াহুড়ো। তিনি ধীরে বললেন, ওই চূড়ায় যেও না ছেলে, ওখানে শুধু মৃতেরা প্রার্থনা করে। পেমা অবাক হলেও হাসি মুখে বলে, আমি শুধু ছবি তুলবো হুজুরাম্মা। বৃদ্ধা তখন আরো নিচু গলায় ফিস ফিস করে বললেন, ছবি তুলতে গেলে দেখো তুমি না আবার ছবি হয়ে যাও। পেমা কিছু বলে না। সে জানতো দীর্ঘদিনের বিশ্বাস, কুসংস্কার এত সহজে ভাঙা সম্ভব না। গ্রামবাসীরা কি কেবল ভয়ে আচ্ছন্ন, নাকি সত্যি কিছু জানে যা বাইরের কেউ জানে না? প্রধানের কাছ থেকে জানতে পারলেন বৃদ্ধার নাম দলমা আন, গ্রামের সবচেয়ে প্রবীণা নারী। দিনভর গ্রাম ঘুরে বেড়ালো পেমা। ঘরগুলো ভাঙাচোরা, মানুষজন চুপচাপ, কারোর চোখে সরাসরি তাকানো যায় না। তাদের দৃষ্টি যেন সর্বক্ষণ পাহাড়ের উপরে আটকানো। তবুও ভিতরে ভিতরে তার কৌতূহল তীব্র হচ্ছিল। নথির সঙ্গে গ্রামের মিল, আলো, মানুষের ভয়, সবকিছু যেন একসাথে মিলে তাকে ঠেলে দিচ্ছিল পাহাড় চূড়ার দিকে। সন্ধ্যার পর আবার প্রধান তাসি নরবুর সঙ্গে দেখা হলো। নরবুর কণ্ঠ কিছুটা গম্ভীর। তিনি বললেন, ও পথে গেলে ফিরে আসতে নাও পারো। আমরা কাউকে থামাতে পারি না, কিন্তু সতর্ক করা আমাদের কর্তব্য। পেমা কিছু বলে না, শুধু মাথা নাড়ে। তার ভিতরে ইতিমধ্যে এই সিদ্ধান্তটা পাকাপাকি ভাবে জাগিয়ে বসেছে যে সে ওই পাহাড়ে উঠবেই। পরদিন ভোরে চারদিক তখনও অন্ধকার। পূর্বের দিগন্তে বরফে ঢাকা পাথরের খাঁজে হালকা আলোর রেখা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যতই সে উপরে উঠছে, ততই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরছে। ব্যাগে ক্যামেরা, নোটবুক, কিছু শুকনো খাবার, গলায় ঝোলানো প্রার্থনার মালা। পিছনে তাকিয়ে দেখে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছেন দোলমা আনি, নিঃশব্দ হতাশায় তাকিয়ে। পেমা আন্দাজ করতে পারছিল এই যাত্রা শুধু গবেষণার নয়, এটা যেন ইতিহাসের সঙ্গে এক চুক্তি, যার মূল্য হয়তো প্রাণ দিয়েও চোকাতে হতে পারে। বরফ ঢাকা খাড়া পথে উঠে পেমা পৌঁছয় থাংচেং লিং গোম্পার ধ্বংসাবশেষের সামনে।
পোড়া মঠ নিস্তব্ধতায় মোড়া, এখনো স্পষ্ট মণ্ডলের রেখা। ভাঙা প্রদীপ থেকে অদ্ভুত তেলের গন্ধ বাতাস ভারী করে তুলছে। আচমকাই পিমার ক্যামেরায় ধরা পড়ল একটা শিংওয়ালা ছায়া, যা ক্যামেরার বাইরে চোখ রাখলে দেখতে পাওয়া যায় না। পিমার মনটা কেমন একটা কেঁপে উঠল। হঠাৎ মণ্ডল থেকে উঠে এলো অদৃশ্য মন্ত্রচারণ। পিমার চোখের সামনে ভেসে উঠল একটা রক্তাভ চোখ, কালচে একটা মুখ, আগুনে ঘেরা ভয়াল একটা দৃশ্য। পিমা ভয় পালানোর সময় টের পেল অদৃশ্য পা তার সাথে তাল মেলাচ্ছে। পিমা কোন রকমে পালিয়ে গ্রামে ফিরে এলো। নিজের ঘরে ঢুকলো। ঘরের মেঝেতে নিজের ছায়া দেখতে পেল, কিন্তু ছায়াটা যেন ওর নয়। বিকট, লম্বা, মাথায় শিঙের রেখা একটা ছায়া। সহ্য করতে না পেরে পেমা মূর্ছা যায়। জ্ঞান ফিরতে পেমা দেখে সে ঘরের মেঝেতে শুয়ে আছে। বাইরে তখন রাত, শরীর ক্লান্ত, মাথা ভারী, তবুও চোখের সামনে বারবার ভেসে উঠছিল কালো মুখ আর রক্ত মাখা হাতের দৃশ্য। জানলার বাইরে তাকাতেই আবারও শিউরে উঠল পেমা। পাহাড়ের চূড়ায় যে আলোটা সে আগে দেখেছিল, এবার সেটা আরো বড় হয়েছে। যেন কেউ বিশাল প্রদীপ জ্বালিয়েছে আকাশে, কিন্তু শুধু আলো নয়, আলোর চারপাশে অদ্ভুত কিছু একটা নড়ছিল। প্রথমে মনে হলো ধোঁয়া, কিন্তু ধোঁয়া তো বাতাসে ভেসে যায়। অথচ সেটা স্থির কিছু, যা আলোর গা ঘেঁষে পাক খাচ্ছে চারপাশে। পিমা জানলার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ভিতরে একটা অজানা টান কাজ করছিল। মনে হচ্ছিল পাহাড় তাকে ডাকছে। আবার ভয়ও জমাট বাঁধছিল বুকের ভিতর। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে যখন শুতে যাবে, তখন সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটল। অন্ধকার ঘরে হঠাৎ চাঁদের আলো ঢুকছে ছাদের ফাঁক দিয়ে। সে আলোতে ঘরের দেওয়ালে তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো, ছায়াটা বিভৎস, সকালের মঠের ছায়ার মতো দেখতে। দেয়ালে স্থিরভাবে ভেসে আছে, নড়ছে না। পিমা মাথা ঘোরালেও ছায়াটা মাথা ঘোরালো না, বরং ছায়াটা যেন তাকে নিরীক্ষণ করছে। পিমার বুক ধরফর করতে লাগলো বজ্রের মতো। সকালের মতোই হঠাৎ ছায়াটার মাথার উপরে দুটো রেখা স্পষ্ট হয়ে উঠল শিঙের মতো। পিমা আর্তনাদ করে চোখ বন্ধ করে। যখন আবার তাকালো, তখন ছায়াটা স্বাভাবিক, তারই ছায়া, যেন কিছুই ঘটেনি। কিন্তু সে জানে কয়েক মুহূর্ত আগের ঘটনাটা তার কল্পনা নয়। সেদিন রাতে আর তেমন কিছু ঘটেনি। ভোরে গ্রামের কোলাহলে ঘুম ভাঙল পেমার। বাইরে বেরিয়ে দেখল লোকজন জড়ো হয়েছে গ্রাম প্রধানের বাড়ির সামনে। বিষয়টা পেমা জানত না। সে হন্তদন্ত হয়ে সেখানে যায়। ভিতরে ঢুকেই তার শ্বাস আটকে গেল। গ্রামের এক তরুণ শুয়ে আছে বিছানায়, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ জমে আছে। গলায় স্পষ্ট একটা কালো দাগ, যেন অদৃশ্য কেউ তার গলা চেপে ধরেছিল। পরিবার কাঁদছে, গ্রামের মানুষেরা ফিস ফিস করছে। পিমা দাঁড়িয়ে সবটা শোনে। একজন বলল, চক্র হয়তো আবার শুরু হয়েছে, কিছু করার নেই, এখন যা হবার তাই হবে। অবশেষে তাসিনারবুর পাশে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ লোক গম্ভীর স্বরে বললেন, 40 বছর আগে যখন মঠ পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন জাংচুব রিনপোচে আমাদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, 40তম গ্রীষ্মে যদি কেউ মণ্ডলের সীমা ভেঙে দেয়, তবে মহাকাল আবার জেগে উঠবে। প্রতিটি মৃত্যু হবে তার শক্তি ফেরার ইন্ধন। ইনি সেই বৃদ্ধ যিনি কিছু মাস আগে সবাইকে সাবধান করেছিলেন। তাসিনারবুর বাবা মারা যাওয়ার পর এই বৃদ্ধ এবং দোলমাহানি গ্রামের একমাত্র জীবিত মানুষ, যারা 40 বছর আগে সেই বিভৎসতার সাক্ষী। পেমা চুপচাপ শুনছিল। প্রতিটি শব্দ যেন তার বুকের ভিতর খচখচ করে বেঁধেছিল, কারণ তার মনে হয় অবোধের মতো অজান্তে মণ্ডলে হাত রেখে সেই মণ্ডলের সীমা ভেঙেছে। ঘরে ফিরে নোটবুক খুলে দ্রুত সব লিখে ফেলে। প্রতিটি ঘটনার বর্ণনা, প্রতিটি শব্দ যেন সে ইতিহাসে ধরে রাখতে চায়। কিন্তু কাঁপা হাতে অক্ষরগুলো বেঁকে যাচ্ছিল।
ভিতরে ভিতরে এক তীব্র অপরাধ বোধ তাকে গ্রাস করছিল। মনে হচ্ছিল মঠে প্রবেশ করার মুহূর্তে সে শুধু এক গবেষক ছিল না, বরং এক অচেনা দরজার চাবিকাঠি। পেমা বুঝতে পারল যা ঘটছে এর সূচনা তার হাত দিয়ে। সে রাতে ক্লান্ত শরীরে বিছানায় গেলেও কিছুতেই ঘুমোতে পারছিল না। অবশেষে একটা সময় সে ঘুমিয়ে পড়ে, আর তখনই স্বপ্নে দেখে পুরা মেঝের মাঝখানে উজ্জ্বল হয়ে উঠেছে মণ্ডলের আঁকা রেখাগুলো, আর তার মাঝে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক ভিক্ষু, লম্বা পোশাক, চোখে দীপ্তি। টিমার ধারণা ইনি জাংচুক রিনপোচে। বৃদ্ধ লোকটি এনার কথাই বলছিল। রিনপোচে শান্ত কণ্ঠে বললেন, তুমি জানো না কি মুক্ত করেছ। পেমা কাঁপা গলায় উত্তর দিতে চাইলেও তার কণ্ঠ বাকরুদ্ধ। তখনই রিনপোচের পিছনে অন্ধকারটা নড়ে ওঠে। এক বিশাল ছায়া ধীরে ধীরে আকার নিচ্ছে, লম্বা, শিংওয়ালা, চোখ লাল, কণ্ঠে ফিস ফিস শব্দ। যত প্রাণের আহুতি দেবে তত শক্তি ফিরে পাবে। কণ্ঠস্বর এতটা গভীর যে ঘরটা কেঁপে ওঠে। রিনপোচে ঘুরে দাঁড়িয়ে প্রার্থনার ভঙ্গিতে হাত তুললেন। টিমা হঠাৎ অনুভব করলো ছায়ার দৃষ্টি তার উপর, যেন সেই শব্দগুলো কেবল রিনপোচের নয়, তাকে উদ্দেশ্য করেও বলা হয়েছে। পিমা আতঙ্কে চমকে ঘুম থেকে উঠে দেখে সামনে দলমাহানি এবং সেই বৃদ্ধ দাঁড়িয়ে, যাকে গতকাল সে কাশিনাবুর বাড়ির সামনে দেখেছে। পিমার শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভিতর হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। পিমা উঠে বসতে গেলে খেয়াল করে শরীরে তীব্র ব্যথা। দলমাহানি তাকে গরম পানীয় বা স্যুপের মতো কিছু একটা খেতে দেন। স্যুপ খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে পেমা মান্দুলংয়ের আসার কারণ জানায় এবং এ যাবৎ তার সাথে যা যা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলে। পেমা বৃদ্ধের কাছে থাংচেং লিং সম্পর্কে এবং গ্রামে যা ঘটে চলেছে তার কি আদৌ কোনো ব্যাখ্যা আছে জানতে চায়। উত্তরে ধীরে ধীরে বৃদ্ধ জানায়, অজানা ইতিহাস। 1940-এর দশকের শেষ ভাগ। পৃথিবী তখন এক অদ্ভুত রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে, কিন্তু হিমালয়ের এই দুর্গম উপত্যকায় সময় যেন ভিন্ন গতিতে চলে। গ্রামবাসীরা তখনও আগের মতো কাঠ কাটে, পশুপালন করে, সেই সাথে প্রতিদিন প্রার্থনার ঘণ্টার ধ্বনি শোনে থাংচিং লিঙ্গম্পা থেকে। কিন্তু সেই ঘণ্টার ধ্বনির আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক গোপন অন্ধকার, যার কেন্দ্রবিন্দু ছিলেন মঠের প্রধান জাংচুক রিনপোচে। রিনপোচে ছিলেন এক অসাধারণ বিদ্বান। সংস্কৃত, পালি, প্রাচীন তিব্বতীয় গ্রন্থ, এসবের উপর তার দখল ছিল বিস্ময়কর। মঠে আসা তরুণ ভিক্ষুরা তার কাছে শিক্ষা নিতে ব্যাকুল হতো। তিনি শান্ত, সংযত আর বাইরের চোখে কঠোর নিয়ম মেনে চলা এক সন্ন্যাসী। কিন্তু গ্রামবাসীরা বলতো রিনপোচের চোখের গভীরে ছিল এক অদ্ভুত আলো, যেন তিনি সাধারণ মানুষের দেখা জগতের বাইরেও কিছু দেখতে পান। তার গোপনীয়তা নিয়ে নানান কানাঘুষো চলত। বলা হয় তিনি বজ্রযান বৌদ্ধ ধর্মের সেই সব গ্রন্থ অধ্যয়ন করতেন যেগুলো সাধারণ সন্ন্যাসীদের জন্য নিষিদ্ধ, বিশেষত মহাকাল তন্ত্র। এই তন্ত্রের নাম শুনলেই প্রবীণ ভিক্ষুরাও শিউরে উঠতেন। বিশ্বাস ছিল এটি কেবলমাত্র মৃত্যুর দেবতা মহাকাল রোকে আহ্বানের নিয়ম শেখায়। সাধক যদি সফল হন তবে অদম্য শক্তি লাভ করতে পারেন, যা মানুষকে প্রায় অমর করে দেয়। কিন্তু বিনিময়ে প্রয়োজন এক ভয়ঙ্কর বলিদান, জীবন্ত প্রাণীর আত্মা। আর কখনো কখনো মানুষের আত্মাও সেই অন্ধকার চুক্তির অংশ হতে পারে। গ্রামবাসীরা সরাসরি কিছু জানতো না, কিন্তু তারা বুঝতে পারত মঠের পরিবেশ বদলাচ্ছে। রাত গভীর হলে দূর থেকে অদ্ভুত ড্রাম বাজানোর আওয়াজ ভেসে আসত। শীতল বাতাসে ভেসে আসত অচেনা মন্ত্রোচ্চারণ, যার সুরে ভয় লুকিয়ে থাকতো সবাই। মাঝে মাঝে গ্রামের কেউ পাহাড়ি পথে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যেত না। তখন ফিস ফিসিয়ে লোকেরা বলতো হয়তো রিনপোচের প্রার্থনায় তাদের আত্মা বলি হয়েছে। অন্যদিকে মঠের ভিতরে তরুণ ভিক্ষুরাও ধীরে ধীরে বদলাতে শুরু করে। তারা আর আগের মতো নিরীহ এবং সরল ছিল না। কেউ কেউ রাতে জেগে থাকতো, অদ্ভুত সব আচার অনুষ্ঠানে অংশ নিত, আবার দিনের আলোতে সাধারণ ভিক্ষুর মতো আচরণ করত।
এই দ্বৈত চরিত্র গ্রামবাসীদের চোখের আলেও তাদের মায়েরা টের পেত যে সন্তানরা অদ্ভুতভাবে চাইছে। দিনের পর দিন রিনপোচের চারপাশে রহস্য আরো ঘনীভূত হতে লাগলো। কেউ কেউ বলতো তিনি নাকি মঠের নিষিদ্ধ কক্ষে একাই দীর্ঘ সময় কাটান, যেই কক্ষটি সাধারণ মানুষের প্রবেশের জন্য নিষিদ্ধ ছিল। পুরো কাঠের দরজায় প্রাচীন প্রতীক খোদাই করা, আর তার চারপাশে প্রার্থনার পতাকা লাগানো। কিন্তু রাতের আঁধারে মাঝে মাঝে সেখান থেকে ভেসে আসতো তীব্র ধূপের গন্ধ আর অজানা ভাষায় উচ্চারিত মন্ত্র। তবে অদ্ভুতভাবে গ্রামবাসীদের চোখে রিনপোচে কখনো দোষী হয়ে ওঠেনি। তারা তাকে একই সঙ্গে ভয় এবং শ্রদ্ধা দুটোই করত। কারণ যখনই গ্রামে মহামারী বা দুর্ভিক্ষের ছায়া পড়েছে, রিনপোচের আশীর্বাদের পর অলৌকিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। এ কারণে অনেকে মনে করত তার সাধনা সত্যিই কার্যকর। যদিও তার মূল রহস্য কেউই বুঝতে পারেনি, কিন্তু গোপনে ফিসফিসানি চলত। কেউ বলতো রিনপোচে নিজের সাধনার জন্য মৃত্যুকে অমান্য করার শক্তি খুঁজছেন। কেউ আবার দাবি করত তিনি মানুষের আত্মাকে এক অদৃশ্য শক্তির কাছে উৎসর্গ করে নিজের আধ্যাত্মিক সাধনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যাই হোক না কেন, সেই সময় থেকেই থাংচেন লিং গোম্পার উপর ছায়া নেমে আসে। কারণ একবার যদি মহাকাল রৌতন্ত্রের দরজা খোলা হয়, তাহলে আর কোনো প্রার্থনা, কোনো মন্ত্র, কোনো আলো দিয়ে সে অন্ধকারকে আটকানো যায় না, কেবল যোগ্য বন্ধন ছাড়া। তিব্বতের আকাশ বরাবরই রহস্যে মোড়া। দিনের বেলায় এখানে সূর্য যেমন সোনালি আলো ছড়ায়, তেমনি রাতের আঁধার নামলেই পাহাড়, বন আর উপত্যকা অচেনা হয়ে ওঠে। 1947 সালের শীতের শেষে এমনই এক ঘটনা রাত্রিবেলা ঘটেছিল, যে ঘটনা গ্রামবাসীদের মনে চিরস্থায়ী ভয় হিসেবে রয়ে গেছে। সেদিন ছিল পূর্ণিমা, কিন্তু চাঁদ দিগন্তে দেখা যাওয়া মাত্রই গ্রামবাসীরা চমকে দেখল চাঁদের রং রক্তের মতো লাল। পাহাড়ি হাওয়ায় ছড়িয়ে পড়েছে অদ্ভুত গুমোট ভাব। কেউ কেউ বলল এটা হয়তো আকাশের খেলা, আবার কেউ কেউ বলল এটা অশুভ লক্ষণ। শিশুরা মায়েদের আঁচল আঁকড়ে ধরে আর প্রবীণরা প্রার্থনার চাকা ঘুরিয়ে মহাকালের ক্রোধ থেকে রক্ষা চাইতে থাকে। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথেই অস্বাভাবিকতা স্পষ্ট হতে শুরু করে। দূরে থাংচেন লিং গুম্পার দিক থেকে শোনা গেল ঢাকঢোলের বিকট আওয়াজ। সাধারণত রাতে মঠে প্রার্থনার ঘণ্টার ধ্বনি ভেসে আসত, শান্ত এবং গভীর। কিন্তু সেদিনের আওয়াজ ছিল একেবারে ভিন্ন, বন্য, বিক্ষিপ্ত, যেন কোনো উন্মাদ শক্তিকে আহ্বান করা হচ্ছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে উঠলেও কেউ আর সাহস করে পাহাড়ের পথে পা বাড়াতে পারল না। একজন বৃদ্ধ পরবর্তী সময় বলেছিলেন তিনি সেই রাতে দেখেছিলেন গোম্পার মাথার উপর ঘূর্ণায়মান এক অদ্ভুত আলোর বলয়। আগুনের মতো সেটা জ্বলছিল, কিন্তু ধোঁয়া উঠছিল না। আর সেই আলোর নিচে সন্ন্যাসীদের ছায়া নড়ছিল অস্বাভাবিক ভঙ্গিতে, যেন তারা মানুষ নয়, অন্য কিছু। গ্রামে হঠাৎ করে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। একটি পরিবার যারা মঠের সবচেয়ে কাছের ঘরে বাস করত, তারা রাতের মধ্যে নিখোঁজ হয়ে যায়। ভোরে প্রতিবেশীরা গিয়ে দেখে তাদের দরজা খোলা, ঘরের ভিতরে ছড়িয়ে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। পরিবারের 4 জন সদস্যের কারোর খোঁজ মিলল না। শুধু মেঝেতে পড়েছিল একখানা প্রার্থনার মালা, যার প্রতিটি দানা যেন আগুনে পুড়ে কালো হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক নেমে আসে। কেউ কেউ বলল রক্তচন্দ্র রাতে মহাকাল রোগকে আহ্বান করা হয়েছিল, আর সেই বলিদানের জন্য দরকার ছিল মানুষ। অন্যরা বলল জাংচুক রিনপোচে সেই পরিবারকে আত্মাহুতি হিসেবে উৎসর্গ করেছেন তার নিষিদ্ধ সাধনার জন্য। পরদিন সকালে গ্রামবাসীরা জড়ো হলো মঠে যাওয়ার পথের সম্মুখে। দূর থেকে তারা দেখল গুম্পার ছাদে লাল পতাকা উঠছে, কিন্তু পতাকার লাল রং অদ্ভুতভাবে গাঢ়, যেন সেটা শুধু কাপড় নয়, কারো রক্ত দিয়ে রঞ্জিত। বুঝতে আর বাকি রইল না কিছু ভয়ঙ্কর একটা ঘটে গেছে, কিন্তু কেউই কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। এরপর থেকে গ্রামবাসীদের মধ্যে এক অলিখিত নিয়ম চালু হলো। রক্তচন্দ্র উঠলে বাড়ি থেকে বেরোনো যাবে না, কোনো আলো জ্বালানো যাবে না, আর প্রার্থনার শব্দ তো নয়। তারা বিশ্বাস করতে শুরু করে সেই রাতে আকাশ আর মাটির মধ্যে থাকা সীমারেখা মুছে গেছিল।
আর মহাকাল রো বেরিয়ে এসে আত্মা সংগ্রহ করেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, জাংচুক রিনপোচের মুখে কখনো কোনো স্বীকারোক্তি আসেনি। তিনি প্রতিদিন যথারীতি মঠের প্রার্থনা পরিচালনা করতেন, ভিক্ষুদের পাঠ দিতেন, বাইরে আসা ভক্তদের আশীর্বাদ করতেন। তার শান্ত চেহারা দেখে কেউ বুঝতে পারবে না যে এই মানুষই হয়তো রক্তচন্দ্র রাতে অদৃশ্য শক্তির সঙ্গে ভয়ঙ্কর চুক্তি করেছেন। তবু সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা যখনই গুম্পার দিকে তাকাত, মনে হতো মঠের চারপাশে অদৃশ্য এক আবরণ নেমে এসেছে, যেন আকাশ নিজেই তাকে আড়াল করে রাখছে। গ্রামের প্রতিটি মানুষ নিঃশব্দে স্বীকার করে, থাংচিং লিং এখন আর কেবল একটি বৌদ্ধ মঠ নয়, বরং এক নিষিদ্ধ অন্ধকারের আস্তানা। 1950 সালের শীতের এক রাত, সম্ভবত জানুয়ারি। দিনের পর দিন তুষার ঝড় বইছিল, চারিদিক প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সেদিন রাতে হঠাৎ করে ঝড় থেমে যায়। আকাশে মেঘ ছিল না, তবুও চাঁদের আলো ম্লান। প্রকৃতিও যেন সেদিন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে কোনো কিছু ঘটার জন্য। থাংচিং লিং এর ভিতরে গম্বুজাকৃতি প্রধান কক্ষটি আলোয় ভরে উঠেছিল। শত শত তেলের প্রদীপ জ্বলছে একসঙ্গে, কিন্তু অদ্ভুতভাবে তাদের আলো কিন্তু হলদেটে নয়, লালচে, যেন রক্তের আভা। বাতাস ভারী হয়ে উঠেছিল গলিত ঘি আর সুগন্ধি ধূপের গন্ধে। আর মেঝের মাঝখানে আঁকা ছিল এক বিশাল মণ্ডল। সে মণ্ডল কালো রঙে তৈরি, জটিল রেখায় বাঁধানো, যার কেন্দ্রস্থলে আঁকা এক ভয়ঙ্কর মুখ, অর্ধেক মানুষের অর্ধেক মহিষের। মুখের দুটি চোখ এতটাই জীবন্ত মনে হচ্ছিল যে কেউ তাকালেই মনে হতো চোখ দুটো উল্টে তার দিকে তাকিয়ে আছে। মণ্ডলের চারপাশে বসেছিলেন জাংচুক রিনপোচে এবং আরো 5 জন সন্ন্যাসী। প্রত্যেকের গায়ে ছিল কালো বস্ত্র, মাথায় লাল কাপড়ে বাঁধা পট্টি। তারা গভীর তন্ময়তায় জপ করে যাচ্ছিলেন নিষিদ্ধ মন্ত্র, যে মন্ত্র সাধারণ সন্ন্যাসীরা কখনো উচ্চারণের সাহস পায় না। প্রতিটি শব্দ গুম গুম করে প্রতিধ্বনিত হচ্ছিল গম্বুজাকৃত কক্ষে, আর প্রতিধ্বনির সঙ্গে কাঁপছিল বাতাস। প্রথমে শুধু শব্দ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে কক্ষের তাপমাত্রা নামতে শুরু করে। প্রদীপগুলো জ্বলছিল ঠিকই, অথচ মনে হচ্ছিল আলো যেন কোনো উষ্ণতা দিচ্ছে না। নিঃশ্বাস ছাড়লেই ঠান্ডা ধোঁয়ার মতো বাষ্প ভেসে আসছিল। মন্ত্রপাঠের গতি যত বাড়ছিল, কক্ষের শীতলতা ততই অসহ্য হয়ে উঠছিল। হঠাৎ মণ্ডলের মাঝখানটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। কালো রেখাগুলো ধীরে ধীরে উঁচু হতে থাকে, আর সেই আঁকা মুখ থেকে যেন জীবন্ত একটা ছায়া উঠে আসে। শুরুতে সেটা কেবল আঁকাকি, ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে সবার সামনে এক অদ্ভুত অস্তিত্ব, যার কোনো স্পষ্ট রূপ নেই। চোখ দুটো অঙ্গারের মতো চলছে। সন্ন্যাসীরা অবিচল। ছায়াটিকে দেখেও তারা থামলেন না, বরং আরো দ্রুত গতিতে মন্ত্র পাঠ শুরু করলেন। রিনপোচের কণ্ঠ ছিল সবচেয়ে দৃঢ়, যেন তিনি জানেন ঠিক কি আহ্বান করেছেন। তার চোখে কিন্তু কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। এইভাবে আরো কিছুক্ষণ কেটে যায়। এবারে বাকি 5 সন্ন্যাসী মাঝে মাঝে দম আটকাতে শুরু করে, যেন সেই সত্তার উপস্থিতি ধীরে ধীরে তাদের ভিতরের জীবনী শক্তি শুষে নিচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে কুকুর হাউমাউ করে ডেকে ওঠে। একটা বা দুটো নয়, পুরো একটা দল যেন একসাথে চিৎকার করে পাহাড়ের নীরবতাকে কাঁপিয়ে তুলল। সেই বিভৎস ডাকে গ্রামের লোকজন আতঙ্কে চমকে ওঠে। কেউ কেউ দরজা বন্ধ করে প্রার্থনা করে। এদিকে মঠের ভিতরে ছায়াটি তখন মণ্ডলের উপর দাঁড়িয়ে কাঁপছে। তার অঙ্গার চোখ কক্ষ ভেদ করে যেন বাইরে ছুটে যাচ্ছিল। মনে হচ্ছিল এক অদৃশ্য শৃঙ্খলে তাকে ধরে রাখা হয়েছে, আর সেই শৃঙ্খল ভাঙলেই সে বেরিয়ে আসবে। রিনপোচে মন্ত্রপাঠের গতি আরো বাড়ালে, হাত তুলে আকাশের দিকে এক অজানা ভাষায় ডাক দিলেন। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। ঠিক তারপরেই ছায়াটি হঠাৎ করে মণ্ডলের ভিতর ডুবে গেল। কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল এক তীব্র ঝোড়ো শব্দ।
প্রদীপগুলো একসঙ্গে নিভে গেল। নীরবতা ফিরে এলো। সেদিন যজ্ঞের পর থেকে সবকিছু যেন কেমন বদলে যেতে শুরু করলো। কারণ সেই রাত থেকেই গ্রামবাসীরা টের পেতে থাকেন থাংচিংলিং আর আগের মতো নেই। বরফে ঢাকা চূড়ায় সেই গুম্পায় এখন শুধু সন্ন্যাসীদের প্রার্থনা নয়, যেন আরো কিছু ভয়ঙ্কর শক্তি শ্বাস নিতে শুরু করেছে। সে রাতে আর তেমন কিছু ঘটে। তবে সবার অলক্ষ্যে মাঠের একমাত্র সেবক, বছর 15 ছেলেটা অন্ধকারের আড়াল থেকে দরজার ফাঁক দিয়ে যা দেখেছিল গ্রামে ফিরে গেলেও সাহস করে কাউকে বলতে পারেন। প্রকৃতির কোনো এক অমোঘ শক্তির কৃপায় সে কেমন করে যেন জাংচুক রিনপোচের নজর এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। সে রাতে যজ্ঞের পর থেকে গ্রামটা যেন কেমন অচেনা হয়ে উঠল। আগে যেখানে উপত্যকায় দিনের বেলায় শিশুদের হাসি, গবাদি পশুর ঘন্টা টুংটাং, ঝর্ণার কলকল শব্দ শোনা যেত, সেখানে এখন নেমে এসেছে অস্বস্তিকর নীরবতা। মানুষ কথা বলছে ধীর স্বরে, যেন উঁচু গলায় কিছু বললে কেউ শুনে ফেলবে। প্রথমে শিশুদের উপর অদ্ভুত প্রভাব পড়তে শুরু করে। একের পর এক শিশু জ্বরে আক্রান্ত হয়। রাতের বেলা কারোর শরীর তাপে জ্বলে ওঠে, গা কাঁপে, চোখ লাল হয়ে যায়। ওঝা, কবিরাজ, এমনকি পাশের গ্রামের তিব্বতী চিকিৎসক পর্যন্ত ডেকে আনা হয়, কিন্তু কেউই রোগ চিহ্নিত করতে পারল না। ওষুধ দিলে কিছুটা কমে, আবার রাত্রিবেলা আগুনের মতো বেড়ে ওঠে। অভিভাবকেরা বুঝতে পারছিল না যে এটা শরীরের অসুখ নাকি অন্য কিছু। শিশুদের জ্বরের সঙ্গে সঙ্গে গবাদি পশুরও একই অবস্থা। সকালে দেখা যেত কোনো গরু বা ইয়াক মৃত অবস্থায় পড়ে আছে, কারো গলা কেটে গেছে। ছুরির মতো ধারালো কিছুতে নয়, বরং অদৃশ্য শক্তি ছিঁড়ে ফেলেছে মাংস, শিরা, উপশিরা। গ্রামের মানুষজন আতঙ্কে শিউরে ওঠে। বয়স্করা বলে ওঠে, এটা মানুষের কাজ নয়, এটা সেই রাতের কাজ। দিন কয়েকের মাথায় হঠাৎই কয়েকজন গ্রামবাসী একই সঙ্গে একই ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। তারা স্বপ্নে দেখে কালো পোশাক পরিহিত সন্ন্যাসী জাংচুক রিনপোচে মঠের ভিতর দাঁড়িয়ে তাদেরই নাম ধরে ডাকছেন। তার কণ্ঠ কর্কশ, কিন্তু একই সঙ্গে ভরসা জাগানিয়া, যেন না গেলে বড় ক্ষতি হয়ে যাবে। স্বপ্ন থেকে ওঠার পরেও তারা কানের মধ্যে সেই প্রতিধ্বনি শুনতে পেত। কেউ কেউ ভোরের দিকে হাঁটতে বেরিয়ে নিজেকে মঠের পথের কাছাকাছি পর্যন্ত পেয়েছে, অথচ হুঁশ ফিরলে মনে হতো তারা কিভাবে ওখানে গেছে তারা জানে না। গ্রামের পরিবেশ অল্প দিনেই এতটা অস্থির হয়ে উঠল যে গ্রাম প্রধান, যিনি বহু বছর ধরে সবার ভরসা স্থল ছিলেন, অবশেষে সিদ্ধান্ত নিলেন কিছু করা দরকার। তিনি সাহস করে কয়েকজন তরুণ পুরুষকে সঙ্গে নিয়ে মঠে যান। শীতের ভোর কুয়াশায় ঢাকা পথ, দূরে দাঁড়িয়ে থাকা থাংচিংলিং গোম্পা তখন যেন মৃতের মতো নীরব। একমাত্র সেবক সেই ছেলেটিও সঙ্গে ছিল। ততদিনে সে সাহস সঞ্চয় করে গ্রাম প্রধানকে এলোমেলো ভাবে সবটা বলেছে। তারা যখন মঠের ফটকের কাছে পৌঁছয় তখন মনে হলো ফটকটা নিজের থেকে কেঁপে উঠল। ভিতরে ঢুকতেই চারিদিকে নিস্তব্ধতা, কোনো ঘন্টা বাজছে না, কোনো প্রার্থনার আওয়াজ নেই। মঠের দেয়ালগুলোতে শুকনো রক্তের লালচে দাগ লেগে আছে। যদিও গ্রাম প্রধান সবার সামনে দাঁড়িয়ে, তবুও তিনি বুঝতে পারছিলেন ভিতরে যা আছে তা মানুষের সাধ্য নয়। তাদের মধ্যে একজন কাঁপা কাঁপা গলায় মঠের পিছনের দরজায় ইশারা করে বলে ওঠে, ওটা কি হুজুর? চোখ জোড়া কেমন অঙ্গারের মতো। অন্য আরেকজন ভয়ার্ত কণ্ঠে জানায় যে সে স্পষ্ট শুনেছে গুম গুম আওয়াজ মন্ত্রপাঠ, যদিও সেখানে কোনো সন্ন্যাসী চোখে পারেনি। আচমকাই গোম্পা কাঁপতে থাকে, যেন ভূমিকম্প হচ্ছে। গ্রাম প্রধান আর দেরি না করে সবাইকে নিয়ে মঠের বাইরে বেরিয়ে আসে। বাইরে সবকিছু স্বাভাবিক, না মাটি কাঁপছে, না ভূমিকম্প। সকাল গড়িয়ে দুপুর হলো, কখনো তারা জাংচুক রিনপোচেকে কোথাও খুঁজে পাননি। শেষে তারা ফিরে আসলেন গ্রামে, কিন্তু অন্যরকম মুখ নিয়ে। সবাই নীরব, ঠোঁট সাদা, চোখ ফাঁকা। গ্রামের বাকি লোকেরা ঘিরে ধরলে তারা একটাই কথা বলল, ওখানে যা আছে তা মানুষ নয়। এরপর থেকে প্রধানের নির্দেশে গ্রামে এক অদ্ভুত নিষেধাজ্ঞা শুরু হয়। কেউ যেন মঠের দিকে না তাকায়, মঠের নামও যেন কেউ উচ্চারণ না করে।
শিশুরা খেলতে গিয়ে যদি মঠের দিকে ঢালে চলে যেত, মায়েরা চিৎকার করে টেনে আনত তাদের, যেন মঠটা কেবল পাহাড়ের উপর দাঁড়ানো এক প্রাচীন স্থাপনা নয়, বরং জীবন্ত এক সত্তা। সে এখন শ্বাস নিচ্ছে, দেখছে, ধীরে ধীরে গ্রামটার উপর অভিশাপ ছড়াচ্ছে। শীত কমলে গ্রামবাসীরা ভেবেছিল শান্তি ফিরবে, কিন্তু এখন সবাই জানে শীতকাল শেষেও থাংচিং লিং এর ছায়া সরে যাবে না আর। সেই রাত থেকে শুরু হয়েছিল এক অদৃশ্য অভিশাপ, যার শেষ কোথায় তা কেউ জানত না। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। তুষারপাত তখনও থামেনি, তবে ঝড়ের তীব্রতা কমে এসেছে। পুরো গ্রাম বরফের চাদরে ঢাকা, বাড়ির ছাদ থেকে শুরু করে সবই সাদা স্তরে ঢেকে আছে। প্রায় 3 সপ্তাহ ধরে গ্রামবাসীরা অশান্ত। শিশুদের অসুখ, গবাদি পশুর অস্বাভাবিক মৃত্যু, আর সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নের ডাক। আগেই বলেছি, অনেকেই রাতের গভীরে হঠাৎ ঘুম থেকে উঠে অজান্তেই মঠের পথ ধরেছে। আতঙ্কে পরিবারের সদস্যরা তাদের বেঁধে রাখতে বাধ্য হয়েছে। তবুও ভয় কমেনি, ক্রমশ সেই ভয় বেড়েই চলেছিল। অবশেষে এক সভা বসল গ্রামের প্রাচীন পাথরের চত্বরে। বৃদ্ধ, যুবক, নারী সবাই মিলে সিদ্ধান্ত নিল আজই সব কাজ শেষ করতে হবে। সেদিন সবার শেষে প্রায় 30 জন মানুষ জড়ো হয়। কারো হাতে মশাল, কারো হাতে লোহার দা, কারো হাতে লাঠি। চোখে ছিল ভয়, কিন্তু সেই ভয়ের নিচে জমে উঠেছিল প্রবল ক্ষোভ। কারণ তারা জানতো, যদি কিছু না করা হয় তাহলে পুরো গ্রাম একদিন অদৃশ্য শক্তির শিকার হবে। তুষারপাত ভেদ করে তারা উঠতে লাগলো পাহাড়ের পথে। প্রতিটি পদক্ষেপে বরফ চিরচির শব্দ করছিল, নিঃশ্বাস থেকে বের হচ্ছিল সাদা ধোঁয়া। কারো পা পিছলাচ্ছিল, কেউ হোঁচট খাচ্ছিল, কিন্তু কেউ থামেনি। প্রত্যেকেই জানে তারা হয়তো আর ফিরবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা আত্মবলি দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণে তারা মঠের বিশাল কাঠের দরজার সামনে পৌঁছল, ততক্ষণে অন্ধকার সেদিনের মতো দিনের আলো গ্রাস করে পাকাপাকি ভাবে গম্পা সহ সমগ্র এলাকায় জাঁকিয়ে বসতে তৎপর। তুষার ঢাকা প্রাচীন দেয়ালের উপরে লুকিয়ে আছে শতাব্দীর কোনো গোপন আতঙ্ক। ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। মঠের আঙিনায় বরফের উপর শুয়ে আছে 3 জন সন্ন্যাসীর দেহ। তাদের মুখ বিকৃত, চোখ হা করে খোলা, যেন মৃত্যুর মুহূর্তে তারা কিছু ভয়ঙ্কর দেখেছিল। আশ্চর্যের ব্যাপার, শরীরে কোনো অস্ত্রের আঘাত নেই। প্রত্যেকের গলায় রয়েছে কালচে দাগ, যেন বিশাল কোনো হাত গলা চেপে ধরেছিল ওদের। বরফে জমাট বেঁধে গেছে তাদের দেহগুলো। গ্রামবাসীরা একে অন্যের দিকে তাকায়। ভয় তাদের বুকের ভিতর কাঁপুনি ধরে গেলেও ক্ষোভ তখনও তাদের পিছু হটতে দিল না। ধীরে ধীরে তারা দরজা ঠেলে ভিতরে ঢুকল। মঠের ভিতর অদ্ভুত নীরবতা। শত শত নিষ্প্রাণ প্রদীপ আলো হারিয়ে পড়ে আছে। কেবল একটি প্রদীপ আধো আলো দিচ্ছে। দেয়ালে লম্বা হয়ে ছায়া পড়েছে, যা যেন নিজেই নড়ছে বলে মনে হলো। কোথাও কোথাও শুকনো রক্তের দাগ জমেছিল, যদিও বোঝা যাচ্ছিল না কিসের। প্রতিটি পদক্ষেপে তাদের মনে হচ্ছিল অদৃশ্য কোনো চোখ তাদেরকে অনুসরণ করছে। অবশেষে তারা পৌঁছল মণ্ডল কক্ষে। সেখানে জাংচু রিম্পোচে বসে আছেন মণ্ডলের মাঝখানে। মুখে তার কোনো অভিব্যক্তি নেই, চোখ বন্ধ, শরীর সোজা, যেন ধ্যান করছেন। চারপাশে বিশাল কালো মণ্ডল তখনও অটুট, যেন জীবন্ত। রেখাগুলোতে হালকা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছিল। গ্রাম প্রধান এগিয়ে এসে গলা কাঁপলেও দৃঢ়ভাবে বললেন, রিম্পোচে, আপনার এই তন্ত্র আমাদের ধ্বংস করছে। আজ আমরা এটা শেষ করতে এসেছি। রিম্পোচে চোখ খুললেন ধীরে ধীরে। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন তিনি আগে থেকেই জানতেন এই মুহূর্ত আসবে। ঠোঁটে তার হালকা হাসি ফুটল। তারপর শান্ত কণ্ঠে তিনি বললেন, তোমরা যা বুঝতে পারো না তা ধ্বংস করলে তোমাদেরই ক্ষতি হবে। কক্ষে এক মুহূর্তের জন্য শীতলতা আরো বেড়ে গেল। কেউ কেউ শুনতে পেল বাইরের ঢোলের মৃদু শব্দ। কেউ দেখল দেওয়ালের ছায়া হঠাৎ করে আকার বদলাচ্ছে।
বাতাসে ভেসে এলো অজানা মন্ত্রের প্রতিধ্বনি। কিন্তু তখন আর পিছানোর রাস্তা নেই। একযোগে তারা মশাল তুলে ধরে। শত বছরের পুরনো কাঠে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। মুহূর্তের মধ্যেই দেওয়াল জ্বলে উঠল। ছাদের তক্তাগুলো থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। ধূপের গন্ধ মিশে গেল কাঠের দহনে। আকাশ ভরে উঠল কালো ধোঁয়ায়। ভিতরে তখনও রিনপোচে স্থিরভাবে বসে আছেন। তার চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানেন মৃত্যু আসছে, তবুও হেরে যাচ্ছেন না। কেউ কেউ পরে বলেছিল শেষ মুহূর্তে নাকি তার ঠোঁট নড়ছিল, কিন্তু মন্ত্র এত ক্ষীণ ছিল যে বোঝা যায়নি। হঠাৎ করে ধোঁয়ার মধ্যে থেকে এক প্রকাণ্ড বীভৎস ছায়া নড়ে উঠল। কালো পোশাক পরা, অর্ধেক মানুষ অর্ধেক অন্ধকার। সে ধোঁয়ার সঙ্গে মিশে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, একদিন আমি আবার ফিরব, 40তম গ্রীষ্মে আবার ফিরব। গ্রামবাসীরা ভয় পেয়ে জমে গেলেও আগুনের তাণ্ডব তখনও থামানো পরিস্থিতিতে ছিল না। জ্বলন্ত ভেঙে পড়ল মণ্ডলের ভিতর বসে থাকা জাংচুক রিনপোচের উপর। মুহূর্তে মানুষটার শরীর দাউ দাউ করে জ্বলে উঠল। তবুও সবাইকে অবাক করে রিনপোচের দগ্ধ দেহটা ধ্যান মুদ্রায় বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মঠের গম্বুজ ধসে পড়ে আগুনের ভিতর মিলিয়ে যেতে লাগলো রক্ত মাংসের শরীরটা। কাঠ ভেঙে পড়ার শব্দ, গর্জন, ভিতর থেকে উঠে আসা অদৃশ্য আর্তনাদ যেন পুরো পাহাড়টাকে কাঁপিয়ে তুলেছিল। যখন ভোরের আলো উপত্যকা স্পর্শ করল, তখন থাংচিং লিং কেবল ছাই আর ভস্যের স্তূপ। ধোঁয়া তখনও আকাশে পাক খাচ্ছিল, যেন পাহাড়ের বুক থেকে কোনো অভিশাপ উড়ে যাচ্ছে। গ্রামবাসীরা ফিরে আসে। তাদের চোখে ছিল মুক্তির অনুভূতি, কিন্তু ভিতরে ভিতরে এক অদ্ভুত শূন্যতা। তারা জানতো মঠটা পুড়ে গেছে, জাংচুক রিনপোচে আর নেই, কিন্তু শেষ মুহূর্তে ছায়াটা সেই প্রতিশ্রুতি যদি সত্যি হয়, অভিশাপ কি সত্যি শেষ হলো? তারপর থেকে গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। শিশুদের জ্বর কিছুটা কমলো, পশু মরার ঘটনাও থেমে এলো, কিন্তু গ্রামের লোকেরা আর কখনোই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। কারণ প্রতিবার শীতকাল এলে রাতের নীরবতায় তখনও কেউ কেউ বলে যে তারা দূরে পাহাড়ের দিকে অঙ্গারের মতো দুটো চোখ জ্বলতে দেখেছে মঠের ধ্বংসস্তূপের ভিতর থেকে। এইভাবেই থাংচিং লিং এর পতনের পর শুরু হলো দীর্ঘ নীরবতার যুগ, যা হয়তো আপাত দৃষ্টিতে শান্তির মনে হলেও ভিতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর প্রতীক্ষা। মঠ পোড়ার পর পাহাড়ের সেই অংশকে গ্রামবাসীরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন, যেন আগুনের ভিতর থেকে উঠে আসা হাহাকার গ্রামকে শপথ করিয়ে দিয়ে গেছে এই পথ আর কারোর জন্য নয়। শিশুদের কানে বারবার বেজে উঠত মায়েদের সতর্কবাণী, সন্ধ্যার পর ওইদিকে গেলে তোমাকে ধরে নিয়ে যাবে শয়তান। এমনকি সকালে খেলতে গিয়ে যদি কেউ পাহাড়ের দিকে ছুটতে চাইতো, তখনই মায়েরা চিৎকার করে টেনে আনত তাদের। কোনো কাঠুরে আর সেখানকার বনের গাছ কাটতে যেত না। পাহাড়ের পাদদেশে বহু প্রাচীন পাইন, ওক, দেবদারু দাঁড়িয়ে, কিন্তু কেউ আর হাত দিতে সাহস করেনি। কাঠুরেরা বলতো ওই গাছের ছায়া নাকি এখনো আগুনের ধোঁয়া ধরে রেখেছে। রাখালরা ভেড়া চড়াতে গিয়ে উল্টো দিকে যেত। যদি কোনো ভেড়া হঠাৎ করে পাহাড়ের ঢালে উঠে পড়ত, রাখালরা দূর থেকে লাঠি ছুড়ে তাড়ানোর চেষ্টা করলেও নিজেরা যেত না। উৎসবের সময় যখন পুরো গ্রাম রঙিন পতাকায় ভরে যেত, তখনও কেউ মাথা ঘুরিয়ে সেই চূড়ার দিকে তাকাতো না, যেন দৃষ্টি মিললেই চোখে আগুনের ঝলক ফিরে আসবে। তবু পাহাড় চূড়া গ্রামে এক অদ্ভুত ছায়ার মতো বেঁচে থাকলো। বহুবার ভোরে গ্রামের মানুষ দেখেছে দূরে বরফ ঢাকা শীর্ষে ক্ষীণ লাল আভা জ্বলছে। কেউ বলতো ওটা সূর্যের প্রতিফলন, কেউ আবার বলতো ছাইয়ের ভিতর ঘুমিয়ে থাকা অঙ্গার। উৎসব, পূজা, এমনকি বিয়ের আচারেও নিষিদ্ধ চূড়ার প্রসঙ্গ কেউ তুলত না। তবে ফিসফিস করে গুঞ্জন চলত। কিছু মানুষের স্বপ্নে নাকি রিনপোচে এখনো দেখা দেন। স্বপ্নে তিনি বসে থাকেন ধ্যানমগ্ন ভঙ্গিতে, মুখে একই অদ্ভুত হাসি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল নীরবতা।
যে পাহাড় একসময় ঘন্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ, ডমরুর শব্দে মুখরিত থাকত, সেখানে এখন কেবল নীরবতা। গ্রামের বৃদ্ধরা নতুন প্রজন্মকে একই গল্প বারবার শোনাত। কালের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ চূড়া লোককথার রূপ নেয়। শিশুরা ভয় পেত, যুবকেরা মাঝে মাঝে কৌতূহলী হতো, বয়স্কদের চোখে প্রতিবার শীত আসার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য চাপা আতঙ্ক ফুটে উঠত। সময় ধীরে ধীরে বয়ে যায়, ঋতু বদলাতে থাকে, প্রজন্ম বদলায়, গ্রামে নতুন ঘর ওঠে, জীবিকা নির্বাহের জন্য নতুন নতুন পথ খুলে যায়। তবে থাংচিং লিংয়ের নাম আর উচ্চারণ করা হতো না। প্রথম 10 বছর ছিল আতঙ্কের ছায়ায় ঢাকা। তখনও বেঁচে ছিলেন সেই সব মানুষ যারা নিজের চোখে দেখেছিলেন মঠ পোড়ানো। তারা প্রায় রাতে ঘুম ভেঙে আতঙ্কে চমকে উঠতেন। কারো মনে হতো তিনি আবার দেখতে পেলেন আগুনের ভিতর ধ্যানমগ্ন রিংপোচের চোখ। কারো মনে হতো ধোঁয়ার ভেতর কালো ছায়াটা ফিস ফিস করছে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে স্মৃতি ম্লান হতে শুরু করে। নতুন প্রজন্ম জন্ম নেয় যারা মঠ পোড়ার কথা শুধু গল্পেই শুনেছে, বাস্তবে দেখেনি। তাদের কাছে পাহাড়টা ভয়ঙ্কর কোনো বাস্তবতা নয়, বরং শীতের রাতে দাদু ঠাকুমার বলা ভূতের গল্প। তারা হাসতো, তবে ভিতরে ভিতরে শিহরিত হতো। তবুও কিছু বিষয় কখনো বদলায় না। পূর্ণিমার রাতে মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় ক্ষীণ আলো তখনও দেখা যেত। একবার পূর্ণিমার রাতে 2 শিশু বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তারা শুনে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, ফিস ফিস করে, খুব কাছ থেকে, অথচ চারপাশে কেউ নেই। তারা ঘাবড়ে বাড়ির ভিতর দৌড়ে পালায়। আবার এক রাখাল ছেলে ভোরে ভেড়া চড়াতে গিয়ে পাহাড়ের ধারে দেখে কালো পোশাক পরে একজন লোক দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো অঙ্গারের মতো লাল। রাখাল ভয়ে পাথর হয়ে গেছিল। মুহূর্তের মধ্যেই চোখের পলক ফেলতেই নাকি ছায়াটা মিলিয়ে যায় কুয়াশার ভিতর। এসব ঘটনা গ্রামের লোকেরা গোপন রাখলেও লোককথার মতো ছড়িয়ে পড়ত। এইভাবে ধীরে ধীরে আধুনিকতার সাথে গ্রাম বদলাতে শুরু করে। বৃদ্ধের মুখে থাংচিং লিংয়ের ভয়ঙ্কর ইতিহাস শোনার পর পেমা আতঙ্কে শিথিল হয়ে পড়ে। পরবর্তী 4 দিন মান্দুলং গ্রামে এক অদৃশ্য ভয়ের খেলা শুরু হয়। প্রথমে মারা গেল দর্জি লোপসাং নামে গ্রামের মধ্যে এক বয়স্ক ব্যক্তি। গভীর রাতে হঠাৎ করে চিৎকার শুনে গ্রামের মানুষ দৌড়ে যায়। গিয়ে দেখে লোপসাং খাটের উপর হাত পা ছোড়াছুড়ি করছে, যেন অদৃশ্য কারোর সঙ্গে যুদ্ধ করছে সে। চোখ ফাঁকা, ঠোঁট থেকে বেরোচ্ছে কিছু অদ্ভুত শব্দ, তন্ত্রমন্ত্রের মতো ভাঙা উচ্চারণ। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দেহ শক্ত হয়ে যায়। মুখে জমে রইল কেবল মৃত্যু ভয়ের অভিব্যক্তি। এরপর মারা গেল এক তরুণী, দলমা আনির নাতনি সোনাম দলমা। বাপমা মরা মেয়েকে ঠাকুমাই কোলে পিঠে মানুষ করেছিলেন। মেয়েটি হঠাৎ করে ঘুম থেকে চমকে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলেছিল, কালো চোখ, কালো চোখ। তারপর আচমকাই নিজের গলায় হাত চেপে ধরে জোরে জোরে চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। গলায় পরিচিত সেই কালো দাগ। তৃতীয় মৃত্যুতে গ্রাম কেঁপে ওঠে। এবার মাত্র 8 বছরের একটি শিশু। বাচ্চাটির শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু মুখে আতঙ্কের ছাপ। তার বাবা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে ঘুমের মধ্যেই বয়স্ক মানুষের মতো কিছু একটা মন্ত্র পড়ছিল। পশুরাও যেন বুঝে গেছিল অশুভ উপস্থিতি। প্রতি রাতেই গ্রামের কুকুরগুলো হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করত। ভেড়ার পালগুলো দিনের বেলাতেই এক কোণে জড়ো হয়ে থাকত। কেউ তাদের ছেড়ে দিলে অদ্ভুত ভয়ে দৌড়ে আবার ফিরে আসতো সেই জায়গায়। পঞ্চম রাতে গ্রাম জুড়ে ত্রাস নেমে আসে। গ্রামের মাঝখানে যে বিশাল গাছতলায় গ্রামবাসীদের সমাবেশ ঘটত, হঠাৎই তার একটা ডালে আগুন লেগে যায়। যে আগুন কোনো সাধারণ আগুন ছিল না, সেখানে শুধু কালো ধোঁয়া উঠছে। ধোঁয়াটা সোজা আকাশে উঠে পাক খেতে খেতে উত্তরে পাহাড়ের দিকে চলে যাচ্ছিল। পেমা হতবাক হয়ে তাকিয়েছিল। তার চোখের সামনে এখন বাস্তবটা অন্ধকারে রূপ নিচ্ছে। গ্রাম প্রধান তাসিনারবু পেমার পাশে এসে দাঁড়ালো। তার মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে, ঠোঁট শুকনো। সে নিচু গলায় বলল, আমরা একা পারবো না, এটা সাধারণ মানুষের শক্তির বাইরে।
এখন তেনজিং গেলপোকে ডাকা ছাড়া আর উপায় নেই। পেমা চুপ করে রইল। তার খালি মনে হচ্ছিল এই সবকিছুর সূচনা আসলে তার হাত দিয়েই হয়েছে। তেনজিং গেলপো একজন ভিক্ষু, যিনি একসময় এই অঞ্চলের সবচেয়ে কঠিন তন্ত্র প্রতিরোধ আচার সম্পন্ন করেছিলেন। অনেকেই বিশ্বাস করত তিনি মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে পারেন। কেউ কেউ আবার বলতো তিনি এই নিম্ন বৌদ্ধ তন্ত্রের প্রতিকার। পেমা জানত না গেলপো সত্যি এই বিপদকে থামাতে পারবে কিনা, তবে সেই মুহূর্তে অন্তত সেটাই ছিল গ্রামের একমাত্র আশার আলো। কাঠমান্ডুর সকাল সবসময় ব্যস্ততায় ভরা। রাস্তার ধারে ছোট দোকান, ঘণ্টার ধ্বনি আর প্রার্থনার পতাকা রঙিন দোলায় শহর যেন আলাদা ছন্দে বেঁচে আছে। কিন্তু সেই কোলাহলের বাইরে বৌদ্ধনাথ স্তূপের পাশে শান্ত গুরুগম্ভীর পরিবেশে থাকতেন তেনজিং গেলপো। তার চোখ গভীর, মুখে বহু বছরের ধ্যান আর অভিজ্ঞতার ছাপ। যখন পেমা এসে মান্দুলং গ্রামের বিপদের কথা জানালো, গেলপোর ভ্রু কুঁচকে গেল। এমন ঘটনা তার কাছে নতুন নয়। তিনি বহুবার শ্মশান ভূমি, ধ্বংসাবশেষ বা পরিত্যক্ত মঠ থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করেছেন, কিন্তু থাংচিং লিং এর নাম শুনতেই তার ভিতরে এক অদ্ভুত অস্বস্তি নাড়া দিল। তিনি ধীরে অথচ রাশভারী কণ্ঠে বললেন, এই ধরনের তন্ত্র সাধনা থেকে শক্তি আহরণ করা সহজ নয়, কিন্তু যদি তা একবার ভাঙা হয় তার বিকল্প কেবল একটি, নির্গমন যজ্ঞ। তবে মনে রেখো, যদি যজ্ঞে বিন্দুমাত্র ভুল হয় তাহলে অন্ধকারের শক্তি আরো ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়বে। গেলপো তার কক্ষে ফিরে গেলেন। কাঠের বাক্স থেকে একে একে বের করলেন প্রাচীন সামগ্রী। বজ্রদণ্ড, পিতলের তৈরি, হাত ধরলেই এক অদৃশ্য কম্পন অনুভব করা যায়। একটা ঘণ্টা, যার ধ্বনিতে আত্মারা পথ হারায়। তন্ত্রমন্ত্রের পুঁথি, শত শত বছরের পুরনো লাল কাপড়ে মোড়ানো। সঙ্গে নিলেন কড়া ধূপ, কপালে আঁকার জন্য সাদা চন্দন আর লাল সুতো, যা দিয়ে তিনি প্রতিরোধ চক্র বানাবেন। তার চোখে সে মুহূর্তে কোনো দ্বিধা ছিল না। তিনি জানতেন এমন এক লড়াই যেখানে জয়ের মানে শুধু গ্রামকে রক্ষা নয়, বরং প্রকৃতির ভারসাম্য বাঁচানো। স্তূপের চারপাশটা মন্ত্রোচ্চারণের সুরে ভেসে যাচ্ছিল। গেলপো বাইরে এসে দাঁড়ালে। কিছু ভিক্ষু তাকে প্রণাম করে বলল, গুরুজি, আপনি কি যাচ্ছেন সেই অভিশপ্ত স্থানে? গেলপো হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তার কণ্ঠ ছিল স্থির, তবুও কঠিন। যেখানে অন্ধকার ছড়ায় সেখানে আলোকে দাঁড়াতেই হবে, নইলে আলো আর আলো থাকবে না। ভিক্ষুরা কিছুক্ষণ নীরব থেকে তার জন্য প্রার্থনা করল। পরদিন মঠ থেকে বেরোতে বেরোতে তেনজিং গেলপো পেমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার কিছু সাহায্য লাগবে আমার, সময় এলে বলবো। তিনি ভেবেছিলেন এই তরুণের সরল কৌতূহল হয়তো অশুভ শক্তিকে আবার জাগিয়ে তুলেছে, কিন্তু এখন তাকে দোষারোপ করার সময় নয়, বরং এই তরুণই হতে পারে আসন্ন লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়। কাঠমান্ডু থেকে প্রথমে বাসে, পরে দুর্গম পাহাড়ি পথ ধরে 3 দিন হাঁটতে থাকেন তারা। বয়স হয়েছে, কিন্তু তেনজিং গেলপোর পদক্ষেপে ক্লান্তি নেই। যেন প্রতিটি পা ফেলার সাথে সাথে পাহাড়ও তাকে সহায়তা করছে। অন্যদিকে মান্দুলং গ্রামে প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের মতো। আরো 2 জন মারা গেছে এবং একজন তরুণী অসুস্থ হয়ে পড়েছে। গ্রামবাসীরা কেবল একটাই নাম উচ্চারণ করছিল, তেনজিং গেলপো। তিনি আসবেন মানে সত্যি লড়াইটা শুরু হবে। পথ চলতে চলতে গেলপো বারবার মন্ত্র জপ করছিলেন। তার চোখে তখন যেন ভবিষ্যতের ছবি ফুটে উঠছিল। কালো ধোঁয়া, মৃতদেহের গলায় জড়িয়ে ধরা দাগ, আর একটা অদৃশ্য ছায়া যে মানুষের জীবন শুষে নিচ্ছে। 3 দিনের দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন তেনজিং গেলপো এবং পেমা মান্দুলং গ্রামে পৌঁছলেন, তখন বিকালের সূর্য পশ্চিমের পাহাড়ে ঝুঁকে পড়েছে। অদ্ভুত এক নীরবতা গ্রামকে ঘিরে রেখেছিল। গেলপো বুঝতে পারছিলেন এটা সাধারণ কোনো ভূতপ্রেত বা ভৌতিক উপদ্রব নয়। এখানে এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে গ্রামটাকে গ্রাস করছে। আর দেরি না করে পেমা তাকে নিয়ে গেল থাংচিং লিং এর ধ্বংসাবশেষে। ভাঙা পাথর, পোড়া কাঠের কালো দাগ, আর মাঝখানে শূন্য হয়ে যাওয়া প্রার্থনা কক্ষ।
সবকিছু যেন অতীতের এক ভয়ঙ্কর স্মৃতি বহন করছে। গল্প নত হয়ে মেঝের দিকে তাকালেন। সেখানে এখনো ম্লানভাবে ছড়িয়ে আছে কালো মণ্ডলের চিহ্ন। তিনি হাতের আঙুল দিয়ে ছুঁয়ে দেখলেন। হঠাৎ করে মুখের রেখা কঠিন হয়ে উঠল। তিনি আঙুল সরিয়ে বললেন, এখানে এখানে মৃত্যুর দরজা খোলা হয়েছে, আর একবার দরজা খোলা হলে তা সহজে বন্ধ হয় না। পিমা ভীত সন্ত্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, গুরুজি, এই ছায়াদের কি আর থামানো যাবে না? গল্প চোখ বন্ধ করে ধীরে শান্তভাবে বললেন, যজ্ঞ ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কিন্তু যজ্ঞ হবে বিপজ্জনক, আর তাতে তোমাকেও সহায়তা করতে হবে। এরপর তারা গ্রামে ফিরে গেলেন, যেখানে শেষ মৃতদেহটি সৎকারের আগে রাখা হয়েছিল। পরিবার ভয়ে মৃতদেহে হাত দেন। গল্প সতর্কভাবে দেহ পরীক্ষা করলেন। গলায় গভীর কালো দাগ, মুখে আতঙ্ক, চোখ অর্ধেক খোলা। সেই রাতে মঠের ধ্বংসস্তূপের পাশে বসে গল্প গভীর ধ্যান শুরু করলেন। হাতে বজ্রঘণ্টা, ঠোঁটে মন্ত্র। ঘণ্টার ধ্বনি অন্ধকার পাহাড়ের গায়ে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। কিছুক্ষণ পর পেমা লক্ষ্য করল, বাতাস হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। গল্পর চোখের সামনে ভেসে উঠল কালো আবছা ছায়া। হঠাৎ সেই ছায়া মণ্ডলের উপর দিয়ে উড়ে গিয়ে ধ্বংসাবশেষের ভিতর মিলিয়ে গেল। পেমা আঁতকে উঠে পাশে সরে গেলেও তেনজিং গল্প কিন্তু স্থির রইলেন। তিনি চোখ খুলে বললেন, এবার যজ্ঞের প্রস্তুতি নিতে হবে, সময় কম। কালো ছায়ারা ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করা আরম্ভ করে দিয়েছে। পরদিন সকাল থেকেই শুরু হলো বিশাল মণ্ডল আঁকার কাজ। মঠের ধ্বংসস্তূপের সামনে ফাঁকা প্রাঙ্গণ বেছে নেওয়া হলো। গল্প বললেন যে এই মণ্ডল হবে সপ্ত বর্ণের বালি দিয়ে, কারণ প্রতিটি রঙের আলাদা শক্তি আছে। সাদা হলো শুদ্ধি, লাল শক্তি, নীল হলো সুরক্ষা, হলুদ হলো স্থায়িত্ব, সবুজ হলো করুণা, কমলা হলো রূপান্তর, আর কালো অন্ধকারকে আবদ্ধ করার প্রতীক। পেমা দ্বিধায় ছিল। গল্প তাকে শান্ত করে বলল, তুমি না এলে এটি অসম্পূর্ণ থাকতো, কারণ দরজা তুমি খুলেছ, তাই বন্ধ করতে তোমাকেই লাগবে। তাদের দুজনের কয়েক ঘন্টার পরিশ্রমে সূক্ষ্ম রেখা, বৃত্ত, মন্ত্রচিহ্ন একে একে ফুটে উঠল বালির উপর। গ্রামের মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ সাহায্য করতে সাহস পেল না। রাত নামতেই শুরু হলো অন্য খেলা। প্রথম রাতে কাজের মাঝেই হঠাৎ মৃদু গুঞ্জনের মতো শব্দ শোনা গেল, যেন অজস্র গলা একসঙ্গে মন্ত্র জপ করছে। বাতাসে ধোঁয়ার মতো কালো ছায়া নড়ছিল। আতঙ্কে পেমার হাত লেগে বালির রেখা নষ্ট হয়ে যাওয়া মাত্রই অদ্ভুতভাবে চারপাশে ঠান্ডা কুয়াশা নেমে আসে। গল্প বজ্রদণ্ড উঁচু করে মন্ত্রপাঠ শুরু করলেন। বজ্রদণ্ড থেকে হালকা সোনালি ঝলক যেন বেরিয়ে ছায়াগুলোকে দূরে সরালো। তারপর তিনি পেমাকে কঠিন গলায় বললেন, ভয় পেলে চলবে না, ছায়ারা ভয় থেকেই শক্তি পায়। দিন যেতে লাগলো। কাজ যত এগোচ্ছিল ততই গ্রামবাসীরা আতঙ্কিত হচ্ছিল। একজন গ্রামবাসী বলল, আগে শুধু স্বপ্নে আসতো ছায়া, এখন তো প্রত্যক্ষ দেখি। মণ্ডল আঁকার সময় দেখলাম এগিয়ে আসছে অন্ধকার থেকে। কেউ কেউ ফিস ফিস করে বলল, যজ্ঞ বন্ধ করা উচিত, এ কাজ বিপদ ডেকে আনছে আরো। এত বছর তো আমরা এভাবেই বেঁচেছিলাম, কয়েকটা প্রাণের বিনিময়ে গ্রাম তো সুরক্ষিত ছিল, কিন্তু শয়তানকে নাড়া দিলে তো পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। গল্প কিন্তু বিচলিত হলেন না। দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, যজ্ঞ শেষ না করলে কেউ বাঁচবে না। ভয় পেও না, তোমাদের প্রার্থনা আমার শক্তি বাড়াবে। এই অশুভকে দমন করতে হবে। চতুর্থ রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের এক কাঠুরের বাড়ির পাশ থেকে ক্রমাগত ঝিঝির আওয়াজ আসছিল, যেন শত শত পতঙ্গ একসাথে ডানা ঝাপটাচ্ছে। গ্রামের লোকজন ভয় বাইরে আসতে সাহস পেল না। ভোরে দেখা গেল সেই কাঠুরে হঠাৎ মারা গেছে। গলায় আবারও সেই কালো দাগ। পেমা ভীত স্বরে বলল, গুরুজি,
ছায়ারা যে আরো শক্তিশালী হচ্ছে, আমরা কি দেরি করে ফেলেছি? গল্প গম্ভীরভাবে তার চোখের দিকে তাকালে। না, এর মানে তারা বুঝতে পেরেছে আমরা তাদের আবদ্ধ করতে চাইছি। লড়াইয়ের এই তো শুরু। তুমি শুধু শেষ পর্যন্ত দৃঢ় থেকো, ভয় পেও না। বুদ্ধং শরণং গচ্ছামি। এরপর থেকে গ্রামবাসীরাও ধীরে ধীরে একে অপরকে সাহস যোগাতে শুরু করে। এই লড়াইটা লড়তেই হবে। কেউ ধূপ জ্বালিয়ে প্রাঙ্গণে রাখে, কেউ দূরে বসে মন্ত্র জপ করে। যদিও শেষ রাতে কি ঘটবে তা কেউ অনুমান করতে পারছিল না। গল্প বললেন, আগামী পূর্ণিমার রাতে যজ্ঞ সম্পন্ন হবে। মণ্ডল তখন পূর্ণ শক্তি পাবে এবং সে রাতেই তারা সবচেয়ে বড় আক্রমণ চালাবে। গল্প গ্রামবাসীদের বললেন, শোনো, মনকে একত্র করতে হবে। ভুল হলে অভিশাপ আরো শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখবে, ভয়ই অন্ধকারের শক্তি। কারো মনে